All the characters created in this story are fictional. No idols are underestimated here. Try to take the story realistically and fictionalize the characters. The authorities are not responsible if you take the characters seriously. জংকুক চিন্তা করতে করতে এক সময় বলে, তুমি শিওর যে আমার সাথে থানচি পর্যন্ত যাবে? হ্যাঁ, কিন্তু কিভাবে সেটা দেখছি, তুমি আরেকবার ভেবে বলো। তুমি শিওর তো? 100%। ওকে, এসো আমার সাথে। জংকুক বাস স্ট্যান্ডের দিকে হাঁটা শুরু করলো। 2 মিনিটের রাস্তা। বাস স্ট্যান্ডের এক পাশে অনেকগুলো সিএনজি। জংকুক একজনকে জিজ্ঞাসা করলো, মামা থানচি যাবা? মহাজনের লগে কথা কুইন। জংকুক সিএনজির মহাজনকে খুঁজতে লাগলো। পেয়ে যেতেই তাকে বলল, মামা থানচি যাব, একটা সিএনজি লাগবে। আমরা তো মামা নীলগিরি পর্যন্ত যাই, থানচি গেলে পোষায় না। চলো না মামা, আমাদের গাড়িটা আমাদের রেখেই চলে গেছে। মহা বিপদে পড়েছি, তোমাদের পাহাড়ে আসছি, তোমরা সাহায্য না করলে কই যামু কও? মামা বুঝেন না কে, যাইতে যাইতেই সন্ধ্যা হইয়া যায়, তখন তো আর্মিরা আটকাইয়া দেয়, গাড়ি চালাইতে দেয় না। কালকা ফিরা আউন লাগবো। ভাড়া একটু বেশি নিও, আর রাতে থাকা খাওয়া আমাদের সাথেই করতে পারবে। 28 জনের গ্রুপে আসছি আমরা। লোকটা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, 3500 টাকা লাগবো। এত? মামা সিএনজির নীলগিরির ভাড়াই তো 1500 টাকা। মামা আমরা তো ওইদিকে যাই না, অনেক রিস্ক নিয়ে যাওন লাগবো, আপনারও বিপদ আছেন তাই রাজি হইছি। আচ্ছা 3500ই দিব। লোকটা একজনকে ডেকে বলল, ওই হাসু দাদারে থানচি লইয়া যা, হ্যাগো লগেই থাকবি খাবি, কালকে আইয়া পড়বি। ওস্তাদ ওইদিকের রাস্তা তো ভালো না, সিএনজি নিয়ে যাওন কি ঠিক হইব? আর তেলও শেষ হয়ে যাইব। রাস্তা ভালো না দেখেই তো তরে কইছি, তুই চালাইলে আমি নিশ্চিন্তে থাকুম। যা বেটা, মেহমানরা বিপদে পড়ছে, তেল 2 গ্যালন বেশি লইয়া যা। আচ্ছা কখন যাইব? আমরা এখনই যেতে চাচ্ছি। আচ্ছা লন। জংকুক তেকে অবাক করে দিয়ে মহাজনকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ মামা, অনেক উপকার করলা। মহাজনও বোধহয় এমন কিছু ভাবতে পারেনি, খুব অবাক হয়েছে বোঝা যাচ্ছে। তের কেন জানি খুব ভালো লাগছে, এত স্মার্ট একটা ছেলে কিনা নোংরা শার্ট পরা একজন সিএনজি ড্রাইভারকে জড়িয়ে ধরলো শুধুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। এতক্ষণ কিছুটা ভয় কাজ করলো, এখন আর তের মধ্যে কোনো ভয় নেই। এত বড় মনের মানুষ, তার সাথে শুধু থানচি পর্যন্ত না, আরো অনেক দূর পর্যন্তই যাওয়া যায়, অনেক দূর। সিএনজিতে ওঠার পর মহাজন কাছে এসে হাসুকে বলল, ঠান্ডা মাথায় গাড়ি চালাবি, তাড়াহুড়া করবি না। সিএনজি ছেড়ে দিল। জংকুক মহাজনকে হাত নেড়ে বিদায় জানালো, তারপর নিজের ব্যাকপ্যাকটা কাঁধে থেকে নামিয়ে রাখতে গিয়েই তের দিকে চোখ পড়লো। কি যেন ভাবছে মেয়েটা। কি ব্যাপার, ব্যাকপ্যাক এখনো কাঁধে কেন? রিল্যাক্সে বসো, 90 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, ঢাকা থেকে বান্দরবান 300 কিলোমিটার দূরে না? 338 কিলোমিটার। আর বান্দরবান থেকে থানচি 90 কিলোমিটার। ঢাকা থেকে বাস ভাড়া বোধহয় জনপ্রতি 500, তাহলে দুজনের 300 কিলোমিটারের ভাড়া 1000, আর 90 কিলোমিটারের ভাড়া 3500। এত ডিফারেন্স কেন? প্রথমত ওটা সোজা রাস্তা ছিল, আর এটা পাহাড়ি রাস্তা। দ্বিতীয়ত ওটা বাস দুনিয়ার মানুষকে আনে, আর এটা সিএনজি শুধুমাত্র আমাদেরকেই নিচ্ছে। এটা অনেকটা প্রাইভেট টাইপ হলো না? তে নিজের বোকামি মার্কা প্রশ্নে নিজেই লজ্জা পেয়ে গেল। ও তাই তো। বান্দরবান থেকে থানচির বাস ভাড়া 100 থেকে 150 টাকা মাত্র। সে কি, তাহলে বাসেই যেতাম। জংকুক হেসে দিল, তারপর বলল, একটা ফুটফুটে বাচ্চা মেয়ের জীবন নিয়ে রিস্ক নেওয়ার সাহস আমার নেই। তাছাড়া আমিও বিয়ে শাদী করিনি, স্বপ্নের সব জায়গা ঘোরাও হয়নি, এত তাড়াতাড়ি মরার ইচ্ছে নেই। মানুষ বুঝি যায় না? লোকাল মানুষজন যায়, পিচ্ছি পিচ্ছি বাস, প্রায় অ্যাক্সিডেন্ট করে। টাকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটা কথা বলবো, কিছু মনে করবেন না প্লিজ। আরে বলো বলো। ভাড়াটা আমি শেয়ার করব। ও, ওটা তো পুরোটাই সুগার কাছ থেকে আদায় করব, ভুলটা ওর, আর ও না দিলেও সমস্যা নেই, ছোট ভাই তো, তোমার শেয়ার করতে হবে না। কেন? দিস ইজ নট ফেয়ার। তুমি যদি আমার সমান হতে আর্ন করতে তাহলে শেয়ার করতাম, তুমি তো ছোট। এই ব্যাপারে কথা বলে আমাকে আর লজ্জা দিও না প্লিজ। কথাটা শেষ করেই জংকুক হাসলো, কি যে অমেক সে হাসি। তে আর কিছুই বলতে পারলো না। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ গাড়িটা উঁচুতে উঠতে লাগলো। তের মনে হচ্ছিল গাড়িটা 60 থেকে 70 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠছে, সিএনজি উল্টে যাবে মনে হচ্ছে। হঠাৎ ও জংকুকের হাত চেপে চোখ বন্ধ করে ফেললো। ভয়ের চোটে নিঃশ্বাস আটকে যাবার মতো অবস্থা। উপরে উঠে যাওয়ার পরেই ও চোখ খুললো, তারপর দেখলো জংকুক 2 হাত দিয়ে ওর হাত ধরে হাসছে। তারপর হঠাৎ মনে পড়ায় জিজ্ঞাসা করলো, আচ্ছা তখন সিএনজির মহাজন তেল নেওয়ার কথা বলছিল কেন? সিএনজি তো তেলে চলে না। হ্যাঁ, কিন্তু পাহাড়ে তেলেই চলে, তাছাড়া উঁচু রাস্তায় উঠতে পারবে না তো। তিতির এক ঝটকায় হাত ছেড়ে দিল। হাসবেন না, রাস্তাটা খুব ভয়ঙ্কর ছিল। বাচ্চা টাইপের একটা আপহিল ছিল। এটা কি আপনার বাচ্চা বলে মনে হচ্ছে?
কারণ সামনে আরো বড় বড় আপহিল ডাউনহিল আছে। আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে 2800 ফিট উপরে উঠছি, বুঝতে হবে। সিরিয়াসলি আমরা এত উপরে উঠছি? আপনি এত কিছু জানেন কি করে? কিছুক্ষণ পর পরই তো মাইলস্টোন, ওখানে ইনফরমেশন দেওয়া আছে না। তাছাড়া একটা জায়গায় গেলে সে জায়গা সম্পর্কে জানবো না? প্রথমবার যখন এসেছিলাম তখনই সব জেনেছি, তারপর তো কত এলাম। নাফাখুম একবার গেছি, কিন্তু এই রাস্তা দিয়ে নীলগিরি, বগালেক, কেওক্রাডং, তজিংডং, সাকাহাফং গিয়েছি। ক্রেওকার্ডং 2 বার গিয়েছি, নীলগিরি তো হিসাবই নেই। তে অবাক হয়ে বলল, আপনি ক্রেওকার্ডং ট্রেকিং করেছেন? ক্রেওক্রাডং এমন কিছুই না। নিশ্চয়ই মনে পড়ে গেছে, ছোটবেলায় পড়েছিলে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়চূড়া ক্রেওক্রাডং, এর উচ্চতা 3200 ফিট, তাই না? হ্যাঁ। কিন্তু ওখানে যাওয়া এমন ডিফিকাল্ট কিছু না। শীতকালে জিপে করেই যাওয়া যায়। তবে ওই দিকে কঠিন যা আছে তা হলো যদি পাই ঝর্ণা। ক্রেওক্রাডং থেকে 3 ঘন্টা হেঁটে যেতে হয়। 3 ঘন্টা হাঁটা কোনো বিষয় না, কিন্তু ওই রাস্তায় 3 ঘন্টাকে 3 দিন মনে হয়। কিন্তু পৌঁছানোর পর সব কষ্ট কোথায় যে যায়। অনেক বড় আর অসম্ভব সুন্দর একটা ঝর্ণা। ও আচ্ছা, এখন তাজিংডং এর কথা বলুন। শুনেছিলাম তাজিংডং ক্রেওক্রাডং এর থেকে উঁচু। তাজিংডং ক্রেওক্রাডং এর চেয়েও উঁচু, আর সবচেয়ে উঁচু সাকাহাফং। আর এই দুটোই উঠতে আমার জান বের হয়ে গেছে। ক্রেওক্রাডং এ তো জিপ যায়, যদিও আমরা বর্ষায় গিয়েছিলাম ঝর্ণার ভরা রূপ দেখবো বলে, হেঁটেই যেতে হয়েছিল তখন। কিন্তু এই দুটোতে জিপ তো দূরের কথা, হাঁটার পথ নেই পুরোটাই। তাহলে কিভাবে গিয়েছিলেন? ক্লাইম্বিং করে। আর সবচেয়ে বোকামি যেটা করেছিলাম, কোনো গাইড নেইনি। এক বড় ভাই ছিল, উনি আগে গিয়েছিলেন। রাস্তা চেনেন, গাইড লাগবে না হ্যান ত্যান বলে নিয়ে গেছে। তারপর তো আর রাস্তাই চেনে না। হায় খোদা, কি বিপদে যে পড়েছিলাম। এক রাস্তায় বারবার হেঁটেছি, অথচ বুঝিনি। বুঝবো কি করে? সব তো একই রকম দেখতে পাহাড় আর একই রকম জঙ্গল। একটা রাস্তা পার হয়েছিলাম তো 1 হাত চওড়া, 2 পাশে খাড়া খাত। একটা পাশ এদিক সেদিক হলেই ভব্যলীলা সঙ্গ। আপনার অনেক সাহস, জাংকুক হেসে বলল। অনেক সাহস তো তোমারও। এইটুকু বয়সে তুমি এতগুলো অচেনা মানুষের সাথে পাহাড়ে চলে এলে, আবার এখন একটা অচেনা ছেলের সাথে যাচ্ছ। অনেক রকম বিপদ হতে পারে। ছেলেটা খারাপও হতে পারে, তোমাকে ভুল জায়গায় নিয়ে যেতে পারে, আর অনেক কিছুই তো হতে পারে। এই কথা শুনে তে হেসে দিল। মুগ্ধ বলল, শুধু হাসলে হবে, উত্তর দাও। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। জাংকুক আর কথা বাড়ালো না। সিএনজি ক্রমশ উপরের দিকেই উঠছে, আবারও সামনে নেমে যাচ্ছে। হঠাৎ করে পাহাড়ের গা ঘেঁষে বায়ে মোড় নিচে, আবার একইভাবে ডানে। এরকম করতে করতেই ওরা এমন একটা রাস্তা এলো যার ডান পাশে গাছপালা, জঙ্গল, আর বাম পাশে খাদ। হঠাৎ জাংকুক তেকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালো, ওই যে দেখছো বাড়িঘর গুলো, ওটাই বান্দরবন শহর। একটু আগে আমরা ওখানেই ছিলাম। এত উপরে উঠে গেছি? ওরা যেখানে ছিল সেখান থেকে শহরটা অনেক নিচে। উপরে খোলা আকাশ, দূরের পাহাড়গুলো দেখে ছোটবেলার আঁকা গ্রামের দৃশ্যর মতো লাগছে। পাহাড়গুলোকে একবার মনে হচ্ছে সবুজ, আবার মনে হচ্ছে নীল। রাস্তার পাশে ফুটে আছে অজস্র বনফুল। অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। এটা কিসের ঘ্রাণ জানেন? বাই দ্য ওয়ে, আপনি কি ঘ্রাণটা পাচ্ছেন? পাহাড়ের ঘ্রাণ, বুনো ঘ্রাণ। আমি আসক্ত এই ঘ্রাণে, তাই তো বারবার ছুটে আসি। একটু থেমে তে আবারও বলল, আশেপাশের সৌন্দর্য দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। কি নিশ্চুপ চারপাশ। সৌন্দর্যের কি দেখেছো? সৌন্দর্য শুরু হবে মিলনছড়ির পর। ও, কিন্তু আমার তো এখনই বেশ ভালো লাগছে। পাহাড়ের বাঁকে বাঁকেই সৌন্দর্য। আসলে যা দেখছি তাই ভালো লাগছে। আচ্ছা, মিলনছড়ি কত দূর? 2 কিলোমিটার। অলমোস্ট চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই মিলনছড়ি এসে পড়লো ওরা। একটু আগে যেখানে ছিল সেই জায়গাটা এখন অনেক নিচুতে। রাস্তার এক পাশে মিলনছড়ি আর্মি ক্যাম্প, তার একটু আগেই অন্য পাশে মিলনছড়ি চেকপোস্ট। চেকপোস্ট বলতে ছোট্ট একটা টিনের ঘর, যার দেয়ালগুলো বারান্দার মতো অর্ধেকটা খোলা। পাশেই 2টো গাছ, ভেতরে একটা কাঠের টেবিল, একটা প্লাস্টিকের চেয়ার। একজন আর্মি ম্যান খাতা কলম নিয়ে বসে টুরিস্টদের নাম এন্ট্রি করছে। পুরোটাই যেন শিল্পীর আঁকা ছবি। গাড়ি থামিয়ে ড্রাইভার হাসু আর জাংকুক নেমে গিয়ে চেকপোস্টে ঢুকলো। নাম এন্ট্রি করে এসে সিএনজিতে তাকিয়ে জাংকুকের আত্মা উড়ে গেল। তে নেই সিএনজিতে। আশেপাশে তাকাতেই তেকে দেখতে পেল। দৌড়ে কাছে যেতেই দেখলো যে পাশে খাদ, সে পাশের আকাশের দিকে তাকিয়ে আছে তে। আর ওর চোখ দুটো ছলছল করছে। জাংকুক বলল, এনি প্রবলেম? তে জাংকুকের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এত বড় আকাশ আমি আগে কখনো দেখিনি। দূরের পাহাড়গুলো যেন আমার সাথে পরিচয় হওয়ার অপেক্ষায় চেয়ে আছে। মেঘের এত কাছে আসিনি আমি কখনো, এত ভালো লাগেনি কখনো। বুকের ভেতরটা কেমন যেন করছে। এক্সাইটমেন্টে তের গলা কাঁপছে। জাংকুক পরিচিত এই অনুভূতির সাথে। প্রথমবার এখানে এসে ওরও এরকম অনুভূতি হয়েছিল। জাংকুকের মনে হলো, ইস, ও যদি তেকে দুনিয়ার সব থেকে সুন্দর পাহাড়গুলোতে নিয়ে যেতে পারতো। মেঘের আরো কাছে নিয়ে যাব তোমাকে। হাত বাড়ালেই মেঘগুলো লুটিয়ে পড়বে তোমার গায়ে। কোথায়? ও, শুনেছিলাম নীলগিরিতে নাকি মেঘ ছোঁয়া যায়। সত্যি কি তাই?
তবে সেটা খুব সকালে 8টা-9টা পর্যন্ত, কিন্তু আমরা নীলগিরিতে পৌঁছাতে পৌঁছাতে 12টা-1টা বেজে যাবে। ও, আমি অবশ্য বলেছিলাম রুলুই পাড়ার কথা। সেটা কোথায়? নামও তো শুনিনি কখনো। ওটা একটা মেঘের দেশ, সাজেকের একটা গ্রাম। সাজেক খাগড়াছড়িতে না? না না, খাগড়াছড়ি দিয়ে যেতে হয়, কিন্তু সাজেক রাঙামাটিতে। ও, রাঙামাটিতে হলে খাগড়াছড়ি দিয়ে কেন যেতে হবে? রাঙামাটি দিয়ে কোনো রাস্তা এখনো তৈরি হয়নি। ও, কিন্তু ওখানে আপনি আমাকে কি করে নিয়ে যাবেন? প্রশ্নটা শুনে জাংকুক কোনো উত্তর খুঁজে পেল না। সত্যি তো, কেন বললো এ কথা? তেও প্রশ্নটা করে বোকা হয়ে গেল, কিন্তু প্রশ্নটা তো এখন আর ফিরিয়ে নেওয়া যাবে না। না মানে, তুমি একবার যখন ট্রাভেলিং শুরু করে দিয়েছো, ট্রাভেলিং ছাড়া তুমি কখনো থাকতেই পারবে না। তাই টিউবি থেকে সাজেকের কোনো ট্রিপ হয়তো তুমি যাবে, আর আমি তো ওদের প্রায় সব ট্রিপেই থাকি। তখন আমি তোমাকে আলো ফুটতে না ফুটতেই ডেকে নিয়ে যাব ওই স্বর্গীয় জায়গায়। গুড আইডিয়া। টিউবি মানে অরিজিনাল টিউবি, আই মিন সুগা ভাইয়াদেরটা না। অথরিটির কোনো সাজেক ট্যুর হলে আমাকে জানাবেন প্লিজ, আমি যাব। অরিজিনাল টিউবি। অবশ্য জিপ মিস করে খারাপ হয়নি, সাপে বর মিলেছে। কিরকম? তে কিছু বলার আগেই হাসু ডাক দিল। মামা কখন যাইবেন? জাংকুক তেকে বলল, এই খেয়ালই ছিল না, চলো চলো, দেরি হয়ে যাবে আমাদের। তে সিএনজিতে উঠতে উঠতে বলল, অনেস্টলি স্পিকিং মিলনছড়ি অনেক সুন্দর, যেতে ইচ্ছে করছে না। সিএনজি আবারও চলতে শুরু করলো। জাংকুক বলল, সামনে এরকম শত শত সুন্দর জায়গা পড়বে, যাকে বলে একেবারে ভিউ পয়েন্ট। সব জায়গায় নেমে 2 মিনিট করে থাকলেও 2 দিনের আগে থানচি যেতে পারবো না। তাহলে কি আমরা ওই শত শত জায়গার মধ্যে 4-5টা জায়গাও নামবো না? হ্যাঁ হ্যাঁ, তা তো নামবো। কিছুক্ষণ পর জাংকুক তেকে ইশারা করে দেখালো, ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা, ওদিকে গিয়ে পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠলেই মিলনছড়ি হিলসাইড রিসর্ট। বেশ কয়েকটা কটেজ আছে ওদের। আমি থেকেছিলাম যে কটেজে, সেটার নাম ছিল মুনিয়া। কটেজের বারান্দায় গিয়ে আমি তো স্পিচলেস হয়ে গিয়েছিলাম। কি যে সুন্দর, শুধু পাহাড় আর পাহাড়। সবগুলো কটেজের নাম পাখির নামে, বুলবুলি, টুনটুনি, শ্যামা, চড়ুই, মুনিয়া। তিতির নেই অবশ্য। তে হেসে ফেললো। জাংকুক বলল, নাও এবার বলো, জিপ মিস করে কিভাবে সাপে বর হলো? ও হ্যাঁ, দেখুন, এক একটা জিপে আমাদের 14 জন করে বসতে হতো। 7 জন ডান পাশে, 7 জন বাম পাশে। এতগুলো অচেনা মানুষ মুখোমুখি বসে থাকবে। সবচেয়ে বড় কথা হলো, এদের বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে, তবে সেটা নিজেদের মধ্যে, অন্যদের সাথে পরিচিত হবার কোনোই দরকার নেই জানো। বাসে আর রেস্টুরেন্ট গুলোতে যেমন হয়েছে। আর আমরা যারা একা একা এসেছি, তারা তো বলদের মতোই বসে থাকবো। তার চেয়ে এটাই ভালো হয়েছে না, অন্তত ওদের হাহাহি থেকে উদ্ধার পাওয়া গেল। ওয়েল সেড, ওয়েল সেড। আসলে এসব ট্যুরে কেউ একা আসে না, ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্যামিলি এভাবেই আসে। তাই তারা আনন্দের সাথে পরিচিত হবার তাগিদ ফিল করে না। কই, আপনি তো একা এসেছেন, যদিও আপনার কাজিন আছে, কিন্তু সে তো তার ফ্রেন্ড সার্কেলদের সাথেই ছিল পুরোটা সময়। সেই হিসেবে আপনিও একাই এসেছেন। আসলে আমি যেখানেই যাই একাই যাই, অন্যদের সাথে আমার মেলে না। খুব হতাশ হই গ্রুপের মানুষদের কিছু কাজ কারবার দেখে। এগুলো টিউবির ট্যুরে থাকে, গ্রুপে গেলে এগুলো থেকে রেহাই নেই। যেমন একটু ডিটেলস বলুন, আমার তো কোনো অভিজ্ঞতা নেই। যেমন ধরো, এরা অনর্গল হইচই করতে থাকবে, কথা বলুক, কথা বলাতে তো আর কোনো প্রবলেম নেই। এই যেমন আমরাও তো কখন থেকে কথাই বলছি, কিন্তু হইচই তো করছি না। হইচই করলে পাহাড়ের ভারসাম্য নষ্ট হয়, পাহাড়গুলো নীরব, নিস্তব্ধ। এখানে এসে নিস্তব্ধতা বজায় রাখা আবশ্যক। হইচই করে পাহাড়েরও যে একটা নীরব ভাষা আছে, সেটা ওরা শুনতেই পারে না। বিরাট এক মিস করে ফেলে তারা। তে দেখলো জাংকুক খুব সিরিয়াসলি কথাগুলো বলছে, তাই ও সিরিয়াসলি বুঝতে চায় ব্যাপারটা। জিজ্ঞাসা করলো, সত্যি কি পাহাড়ের কোনো ভাষা আছে? আপনি বুঝতে পারেন সেই ভাষা? শুধু আমি কেন, তুমিও বুঝতে পারবে। কোনো এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে কান পেতে শুনে দেখো তারা কি বলতে চায়। আমার মনে হয় তুমিও বুঝতে পারবে। তে ট্রাই করবে, যদি সত্যি পাহাড়ের কোনো ভাষা থেকে থাকে, তবে তা বুঝতে চাইতে। তারপর জাংকুকের দিকে তাকিয়ে বলল, তারপর হতাশার বাকি কারণগুলো বলুন তো। সেকেন্ড কারণ হলো ছবি। যে কোনো জায়গায় গেলে তারা স্মৃতি রাখার জন্য ছবি তোলে। খুব ভালো কথা, কিন্তু আজকাল দেখি যাওয়ার পরপরই শুরু হয়ে যায় ফটো সেশনের পর্ব। যতক্ষণ সময় থাকবে ততক্ষণই ছবি তুলতে থাকে, এই পোজ সেই পোজ। আমি অবাক হয়ে যাই, এন্ড তাদের জন্য আমি খুবই ডিস্টার্ব ফিল করি। আমার পাহাড়ের সাথে প্রেমে ওরা বিঘ্ন ঘটায়। আমার মোবাইলে দেখো, আমি যত জায়গায় গিয়েছি তার সব জায়গার 2-1টা ছবিও পাবে, কিন্তু আমার নিজের কোনো ছবি পাবে না। আরে ভাই, ছবি তো ঢাকায় বসেও তোলা যায়। তাই হঠাৎ খেয়াল হতেই বলল, আরে আমিও তো সারাদিন ছবি তুলতে থাকি, কিন্তু বান্দরবান আসার পর থেকে একটাও ছবি তুলিনি। এত সৌন্দর্য দেখে সব ভুলেই গেছি, মনেই পড়েনি ছবি তোলার কথা। কারণ তুমি প্রকৃত ট্রাভেলার আর ওরা ট্যুরিস্ট।
আমি না ট্রাভেলার আর টুরিস্টের ডিফারেন্স বুঝি না। আচ্ছা বুঝিয়ে বলছি। টুরিস্টরা কোথাও যাওয়ার আগে 2-3 দিন মাস ধরে প্ল্যান করে, টাকা জমায়, রুম বুক করে, বিলাসবহুল হোটেলে থাকতে চায়, ভালো খেতে চায়, যেখানে যাওয়ার রাস্তা ভালো, সুযোগ সুবিধা ভালো সেখানেই যায়। যেখানে যাবে সেটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি তুলে পুরো সময়টা ব্যয় করবে। ছবির সংখ্যা হবে অগণিত। আর স্পেশালি চিপসের প্যাকেট, কলার খোসা, পানির বোতল ইত্যাদি ভ্রমণ স্থানে ফেলে আসবে। ও আচ্ছা আচ্ছা। আর ট্রাভেলাররা হলো মন চাইলো কোথাও যেতে, ইনস্ট্যান্ট পকেট হাতড়ে দেখবে তার কাছে কত টাকা আছে। যদি ভালো টাকা পয়সা থাকে তাহলে যেখানে মন চায় চলে যেতে পারবে। কিন্তু যদি কম টাকা পয়সা পায়, যেমন ধরো 4000 টাকা পায়, তাহলে চলে যাবে সেন্ট মার্টিন। যদি 3000 টাকা পায় তাহলে ছোটখাটো পাহাড়ে চলে যাবে। 2000 পেলে কক্সবাজার, আর যদি 1000 পায় তাহলে তো সিলেট আছেই। মানে সিলেট কিভাবে 1000-এ পাওয়া যায়? আসলে সিলেটের জন্য 1000 অনেক বেশি। ট্রেনে করে চলে যাবে, ইকোনমি ক্লাসে চড়ে বা স্ট্যান্ডিং টিকেটে। 30 টাকার রুমে থাকবে, 10 টাকার ভাত, 10 টাকার সবজি, 10 টাকার ডাল, মোট 30 টাকা খাওয়া কমপ্লিট। তাছাড়া সিলেটে মাংস ভাতও খাওয়া যায় 70-80 টাকায়। সিরিয়াসলি আপনি মজা করছেন না তো? মজা কেন করব, ইটস ট্রু। খাওয়াটা না হয় বুঝলাম, কিন্তু 30 টাকায় থাকা যায় কিভাবে? ফ্লোরিং করে নাকি ডরমিটরি সিস্টেমে? পুরো একটা রুম ভাড়া 30 টাকা। রুমে টিভিও আছে। প্রবলেম একটাই, একটু রিস্কি মেয়েদের জন্য। ও আমাদের দেশের সব সুবিধা তো ছেলেদের জন্যই। মেয়েরা তোমার মতো সাহসী হলে মেয়েদের আর কোনো প্রবলেম থাকবে না। মেয়েদের প্রবলেমের শেষ নেই কোনো, শুধু সাহস দিয়ে কি হবে? তুমি কি মেন করছো? ঠিক ধরতে পারছি না। মেন করছি যে মেয়েরা তো বন্ধি। ভাইয়া রিকোয়েস্ট না করলে বাবা মা কখনোই আসতে দিত না। আমি না হয় ভাইয়ার কারণে যেতে পারছি, কিন্তু আমার মতো অনেক মেয়েরা আছে যারা ইচ্ছে থাকা সত্ত্বেও বন জঙ্গলে যেতে পারে না, কারণ ফ্যামিলি থেকে এসব জায়গায় কেউই যেতে দেয় না। বয়স্করা এত কষ্ট করতে পারবে না তাই। আর মেয়েগুলোর ঘোরাঘুরিও কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট পর্যন্তই সীমাবদ্ধ। ঠিক, কিন্তু আজকাল আস্তে আস্তে মেয়েরাও সুযোগ পাচ্ছে। আমি তোমার বোনকে মাঝে মাঝে নিজেই গ্রুপে গেলে, ও যদি ফ্রি থাকে, ওর ফ্রেন্ডদের সাথেও যেতে দেয় ফ্যামিলি থেকে। এখন দেয়, আমাকেও দেয়, কিন্তু যখন আমাদের বিয়ে শাদী হবে তখন তো আর পারবো না। বাপরে, কোন যুগে পড়ে আছো? তোমাকে দেখলে কিন্তু মনে হয় না তোমার চিন্তাধারা এমন। যা সত্যি তাই তো বললাম। যাই হোক, বাদ দিন। আপনি বলুন, একা একা ঘুরে যদি আপনার এত আনন্দ, তাহলে গ্রুপে কেন যান? একা একা ঘুরে আনন্দ ঠিকই আছে, তবে মনের মতো সঙ্গী হলে দোকলাও প্রবলেম নেই, বরং ভালোই হয়। নিজের ফিলিংস শেয়ার করা যায়। আর গ্রুপের কথা যদি বলো, সেখানে এত মানুষ, সবাই তো আর আমার মনের মতো হবে না। আবার এক ধরনের দূরের আর এক্সপেন্সিভ ট্যুর গুলোতে তো গ্রুপ ছাড়াও উপায় নেই। এক এক জায়গার ভাড়া কিরকম তা তো দেখলেই। এসব জায়গায় থাকা খাওয়ার খরচ খুবই কম, কিন্তু ভাড়াতেই সব চলে যায়। থানচি থেকে যে নৌকায় যাব তার ভাড়া প্রায় 7 থেকে 8,000 টাকা। তাহলে বোঝো, একা তো পোষায় না। আর খরচের ব্যাপারটা আমাকেই চিন্তা করতে হয়, কারণ প্রতি মাসে আমি কোথাও না কোথাও যাই। বৃহস্পতিবার অফিস করে রওনা হই, শুক্র শনি ঘুরে শনিবার রাতে ব্যাক করে রবিবার থেকে আবারও অফিস করি। এরকম প্রতি মাসে অন্তত একবার হয়। আর বড় রকমের ট্যুর বছরে 2 থেকে 3 বার। তের চোখগুলো বড় বড় হয়ে গেল। এত ঘোরাঘুরি করেন আপনি? ওই আর কি। আপনার না স্টাডি কমপ্লিট হয়নি, তাহলে জব করেন কিভাবে? ইভিনিং এ মাস্টার্স করছি প্রাইভেটে। ও। হঠাৎ গাড়িটা ডানে মোড় নিতেই টাল সামলাতে না পেরে তে জাংকুকের গায়ের উপর গিয়ে পড়লো। তারপর হয়তো সিএনজি থেকেই পড়ে যেত, কিন্তু জাংকুক তার আগেই তেকে ধরে ফেললো। তারপর বলল, শক্ত হয়ে বসো। আমি সময় মতো না ধরলে তো পড়েই যেতে। ওয়াই জংশন যেতেই জাংকুক গাড়ি থামাতে বলল। জাংকুক সিএনজি থেকে নেমে বলল, তে নামো। তে নামলো। তারপর বলল, রাস্তার ব্যাপারটা দেখেছো? তে দেখলো এতক্ষণ ওরা একটা রাস্তায় এসেছে, সেই রাস্তাটাই এখানে এসে একটা বাম দিকে আরেকটা নিচে চলে গেছে। পাশের অনেকটা জমির মতো কিছুটা সমতল, আরেকটা রাস্তা ডান দিকে বড় পাহাড় ঘেঁষে উপরে চলে গেছে। মোড়টাতে বেশ কয়েকটা দোকানপাট আছে, সব দোকানদার মহিলা। শুধু একটা কাঠের টেবিলে পেঁপে নিয়ে বসে আছে এক বুড়ো বুড়ি। তে বলল, বাহ, জায়গাটা তো বেশ সুন্দর। আচ্ছা, রাস্তাটা এরকম দোতলা টাইপ কেন? দোতলা? ওয়াও, কিন্তু তোমার ওই মোড়টাকে ওয়াই শেপ বলে মনে হচ্ছে না? তের এবার খেয়াল হলো, আসলেই তো ওয়াই শেপই তো। এজন্যই এই জায়গার নাম ওয়াই জংশন। ও, চা খাও তো? খুব না খেলেই বরং খারাপ লাগে। তাহলে এতক্ষণ বলনি কেন? আমি ভাবিনি এখানে চা পাওয়া যাবে। আচ্ছা চলো, চায়ের সাথে আর কি খাবে? আর কিছু না। আচ্ছা, আমরা কোন রাস্তা দিয়ে যাব? উপরে যেটা গেছে ওটা দিয়ে। ও, আর নিচের রাস্তাটা দিয়ে কোথায় যায়? ঠিক নিচের না, এখানে নিচে, তবে আস্তে আস্তে উপরে উঠে গেছে। ওটা দিয়ে বাগালেক, কেওকাডং এসব জায়গায় যায়। ও। জাংকুক দোকানে বসে বলল, আপু 3টা চা দিয়েন। তে দোকানদার মেয়েটির দিকে তাকালো। মেয়েটা খুব সুন্দর, একটা স্কার্ট পরা, চাকমা টাইপ চেহারা হলেও খুব সুন্দর। তের স্কিন খুব ভালো। নিজের স্কিন নিয়ে ওর কোনো আক্ষেপই নেই, কিন্তু এই মেয়েটাকে দেখে নিজের প্রতি আক্ষেপই হচ্ছে। ও ফিসফিস করে জাংকুককে বলে, মেয়েটা তো ব্যাপক স্মার্ট আর মারাত্মক সুন্দর। এই কুরোজোর দিও না। স্মার্ট হবে না কেন? পাহাড়ে থাকে বলে কি ওরা স্টাইল জানে না ভেবেছো? আর ওরা এত সুন্দর জায়গায় থাকে, ফ্রেশ ওয়েদার, ওরা তো সুন্দর হবেই। আর তুমি এভাবে বলছো
কেন? তুমিও কি ওর চেয়ে কম নাকি? তে লজ্জা পেয়ে গেল। জাংকুকও অকওয়ার্ড ফিল করলো, কি বলে ফেললো। প্রসঙ্গ পাল্টাতে জাংকুক তারপর হাসুকে ডাক দিল, এই মামা এদিকে আসো। হাসু কাছে আসতেই জাংকুক আবারও বলল, তুমি ওই কোনায় বৈশা আসো কেন? নাও চা বিস্কুট খাও। হাসু চা নিল, বিস্কুটও নিল। জাংকুক চা খাওয়া শেষ করে তেকে বলল, মজা দেখবে এবার। তারপর পেঁপের দোকানের সামনে গেল, তেও সাথে গেল। বুড়ো বুড়ি ওদের দেখেই হেসে দিল। জাংকুক একটা পেঁপে হাতে নিয়ে বলল, দাদা এটা কত? 3 টাকা। জাংকুক আরেকটা পেঁপে হাতে নিয়ে বলল, আর এটা? বুড়ো একটু ভেবে বলল, এটা 35 টাকার মতন। মিষ্টি হবে? মিথ্যি হবে। কেটে দেওয়া যাবে? কেটে দেওয়া যাবে। জাংকুক একটা পেঁপে এগিয়ে দিল, এটা কেটে দেন আর ওইটা এমনি দিয়ে দেন। বুড়ো খুব সুন্দর করে পেঁপেটা কাটলো, তারপর ধুয়ে পলিথিনে ভরে দিল। জাংকুক সেটা হাতে নিয়ে টাকা দিয়ে তেকে নিয়ে সিএনজিতে উঠলো। সিএনজিও ছেড়ে দিল। জাংকুক বলল, যে মজাটা দিতে চেয়েছিলাম সেটা কি পেয়েছো? হ্যাঁ, ওরা খুব সুন্দর করে কথা বলে। খুব মিষ্টি না? আমার তো পাহাড়িদের কথা শুনলে শুধু শুনতেই ইচ্ছা করে। আপনার কি পেঁপে অনেক পছন্দ? পেঁপে বান্দরবনের জাতীয় ফল। ঢাকায় সারা বছর একটা পেঁপেও খাই না, কিন্তু বান্দরবনে এলে ডেইলি 2 থেকে 3টা পেঁপে খাই। এত মিষ্টি পেঁপে আমি পৃথিবীর আর কোথাও খাইনি। একবার খেয়ে দেখো, ঢাকা গিয়ে আর পেঁপে খেতে ইচ্ছে করবে না। আচ্ছা পরে খাবো। আরে খাও না, খুব মিষ্টি। তোমরা মেয়েরা এত ডায়েট কেন করো বলো তো? আমি ডায়েট করি না, আমি অনেক খাই, খেলেও মোটা হই না। তাহলে খাও। তে পেঁপে নিল, মুখে দিয়ে ওর মনে হলো চিনি মাখিয়ে দিয়েছে। জাংকুক পেঁপে খেতে খেতে জিজ্ঞাসা করলো, কি মিষ্টি না? মিষ্টির জন্য মাথা ধরে যাচ্ছে। বাপরে, মনে হচ্ছে 1 কেজি চিনি দিয়ে মাখানো হয়েছে পেঁপেটা। জাংকুক হাসলো। কোনো মানুষ যে কোনো সিচুয়েশনে এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে তা জাংকুক আগে জানতো না। আর ঘুমানোর পর যে কারো মুখটা এত মায়াবী লাগে তাও জানতো না। তে ঘুমাচ্ছে, হ্যাঁ সিএনজিতেই ঘুমাচ্ছে, যাতে পড়ে না যায়। তাই ওর সামনে দিয়ে এক হাত বাড়িয়ে সিএনজি ধরে রেখেছে জাংকুক। ওর খুব ভালো লাগছে। ওর চোখ দুটো তের বন্ধ চোখ, নাক, ঠোঁট, গাল, নিঃশ্বাস আর কপালের উপর এসে পড়া চুলের উপর ঘুরপাক খাচ্ছে। এ তো সত্যিই ঘুম কুমারী।